বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ সেদেশের টিগ্রে অঞ্চলে যে লড়াই চলছে তা থামানোর আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে অভিভাবকদের প্রতিক্রিয়া কি? এখন লটারি আসার ফলে যেটা টেনশন, সেটা হচ্ছে যে এটা তো লটারিটা আসলে অনেকটাই ভাগ্যের সাথে রিলেটেড, যে আমার ভাগ্যে লটারি লাগে কিনা। তো এই জন্য আমরা একটু টেনশনে পড়ে গেছি যে আমার বাচ্চাটা আদৌ কোনো স্কুলে কোনো লটারিতে উঠবে কিনা। ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের সরকার এই প্রথম হিন্দু এবং মুসলিমদের মধ্যে আন্তঃধর্মীয় বিয়ে ঠেকাতে বিতর্কিত এক অধ্যাদেশ জারি করেছে। শুনবেন বাংলাদেশের এক নারী উদ্যোক্তার অভিনব সাফল্যের কাহিনী। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে এবং আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ সেদেশের টিগ্রে অঞ্চলে যে লড়াই চলছে তা থামানোর জন্য বিদেশি শক্তিগুলোর চেষ্টা প্রত্যাখ্যান করেছেন। তিনি আন্তর্জাতিক মহলের এই প্রচেষ্টাকে অযাচিত হস্তক্ষেপ বলে বর্ণনা করেন। টিগ্রে অঞ্চলের লড়াই অব্যাহত রয়েছে, হাজার হাজার মানুষ সেখান থেকে প্রতিবেশী সুদানে পালিয়ে যাচ্ছে। বিবিসির আফ্রিকা বিষয়ক সম্পাদক মেরি হারপারের রিপোর্ট পরিবেশন করছেন পারমিতা পল। টিগ্রে অঞ্চলের লড়াই যখন এক গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে, তখন এই লড়াই থামানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রধানমন্ত্রী আবিই আহমেদ আবারও তীব্র ভাষায় তিরস্কার করেছেন। টিগ্রের আঞ্চলিক বাহিনীকে আত্মসমর্পণের জন্য ইথিওপিয়ার সেনাবাহিনী বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল, কিন্তু তারা কোনোদিনই আত্মসমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছে। ইথিওপিয়ার বাহিনী এখন টিগ্রের আঞ্চলিক রাজধানী মেকেলের ওপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই শহর থেকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেখানকার অবস্থা তুলনামূলকভাবে শান্ত, দোকানপাট খোলা রয়েছে, তবে লোকজন ঘরের বাইরে যাচ্ছে না। তারা বলছে শহরকে রক্ষার জন্য টিগ্রের বাহিনী চারিদিকে পাহারা বসিয়েছে। এই লড়াইয়ে এ পর্যন্ত শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। ত্রাণ সংস্থাগুলো বলছে এই সংঘাত এক মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে, হর্ন অফ আফ্রিকায় নতুন অস্থিতিশীলতা তৈরি করতে পারে। পারমিতা পল। বাংলাদেশের সরকার আজ এক নতুন সিদ্ধান্তে জানিয়েছে যে 2021 সালে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে প্রথম হতে নবম শ্রেণী পর্যন্ত সব ক্লাসে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে চলতি বছর পর্যন্ত নিয়ম ছিল প্রথম শ্রেণীতে ভর্তি হতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হতো, তবে অন্য ক্লাসগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি করা হতো। কিন্তু অভিভাবকরা বলছেন নতুন নিয়মে সন্তানকে স্কুলে পড়ানোর ব্যাপারটি মেধা থেকে ভাগ্য নির্ভর হয়ে পড়বে। এ বিষয়ে শুনুন সায়েদ আক্তারের রিপোর্টে। বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়া কিংবা অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া অথবা লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা, সরকারের হাতে এই তিনটি বিকল্প ছিল শিক্ষার্থীদের নতুন শ্রেণীতে ভর্তি করার ব্যাপারে। এখন একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং অনলাইন ব্যবহারের সুবিধা সব অভিভাবকের এক সমান না হওয়ায় সরকার তৃতীয় বিকল্পটি বেছে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি ছাড়াও আরও কিছু পরিবর্তন আনার কথা জানানো হয়েছে ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। গতবারের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে এবারের ভর্তি প্রক্রিয়ার পার্থক্য মূলত 3 জায়গায়। পরীক্ষার বদলে লটারি, ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা 40 ভাগের জায়গায় শতকরা 50 ভাগে বৃদ্ধি এবং ক্লাস্টার ভিত্তিক লটারিতে ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের একটির জায়গায়
5টি স্কুল বেছে নেওয়ার সুযোগ। প্রথম পরিবর্তনটি অর্থাৎ পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি আমরা করোনা সংক্রমণের কারণে বাধ্য হয়ে গ্রহণ করেছি। আর অন্য দুটি পরিবর্তনের সঙ্গে করোনা সংক্রমণের কোনো সম্পর্ক নেই। আমরা এমনিতেই ভর্তি প্রক্রিয়াটি আরো কার্যকর করার জন্য এই পরিবর্তনগুলো নিয়ে আসার কথা আগেই ভাবছিলাম। লটারির মাধ্যমে ভর্তির আয়োজন জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত 7 ডিসেম্বরের মধ্যে জানিয়ে দেয়া হবে। বাংলাদেশে সাধারণত ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। আর জেএসসি জেডিসির ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু সরকারের এই নতুন সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে সংক্রমণ পরিস্থিতির ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে তাদের মধ্যে, আবার নতুন প্রক্রিয়ায় সন্তানের স্কুল ভর্তি মেধার বদলে ভাগ্য নির্ভর হয়ে যাওয়া নিয়েও চিন্তিত অনেক মা বাবা। বেসরকারি উন্নয়ন সংস্থার একজন কর্মী ফারহানা আফরোজ সন্তানকে ভর্তি পরীক্ষা দেওয়ানোর জন্য চলতি বছরের শুরু থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। 2020 সালে জানুয়ারি থেকে আমরা বাচ্চাকে ক্লাস 3 তে ভর্তি পরীক্ষা দেওয়ানোর জন্য তাকে কোচিং এ দিয়েছিলাম আর কি, তার স্কুলের পাশাপাশি। তো সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা তো আসলে বাচ্চাকে ওইভাবে প্রিপেয়ার করছি যে একটা কম্পিটিশন হবে, কিন্তু এখন লটারি আসার ফলে যেটা টেনশন সেটা হচ্ছে যে এটা তো লটারিটা আসলে অনেকটাই ভাগ্যের সাথে রিলেটেড, যে আমার ভাগ্যে লটারি লাগে কিনা। তো আমি আমার হাজবেন্ড কারোরই কখনো লটারিতে নাম উঠতো না যেখানে যাই পিকনিকে বা যেখানে। তো এই জন্য আমরা একটু টেনশনে পড়ে গেছি যে আমার বাচ্চার নাম আদৌ কোনো স্কুলে কোনো লটারিতে উঠবে কিনা। তো এটা একটা বড় জিনিস। বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা রয়েছে। ইতিমধ্যেই মহামারীর কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষাও। কিন্তু মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কেন আবার ভর্তি প্রক্রিয়া চালু করা হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের কেউ কেউ। শিক্ষা গবেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান মনে করেন ভর্তি প্রক্রিয়ার মধ্যে না গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হচ্ছে সেটি পূরণের দিকে নজর দেওয়া দরকার ছিল। আমরা যদি স্কুলগুলি খুলিয়েই দেই বা খুলতে যদি আমাদের দেরি হয়, তো এখন কেন আমরা তাদেরকে প্রমোশন দিয়ে ভর্তি করার চিন্তা করছি? বরং যেই ক্লাসে আছে ওই ক্লাসের পাঠ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি অর্জন করে নাই, তো না শিখিয়ে তাদের উপরে ক্লাসে তুলে দেবেন, তাহলে তো একটা লার্নিং গ্যাপ সৃষ্টি হবে। এখন পুরো ক্লাসে তুলে না দেওয়ার কথা চিন্তা করে সেশনটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়। আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতেও ক্লাস খুলতে পারি, জুন পর্যন্ত সেশন বাড়িয়ে তাদেরকে একেবারে এসেনশিয়াল বিষয়গুলি না শিখালে তারা উপরে ক্লাসে উঠলে লার্নিং গ্যাপ সৃষ্টি হবে। 6 যদি আপনি পার্সন নাম্বার টেন্স না শিখান, তো 7 উঠলে তো ন্যারেশন শিখতে পারবে না। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসি ও এইচএসসি এই দুইটি পরীক্ষাও পিছিয়ে যাবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ঢাকা থেকে সায়েদ আক্তার। হিন্দু এবং মুসলিম ছেলে মেয়েদের মধ্যে আন্তধর্মীয় বিয়ে ঠেকানোর লক্ষ্য নিয়ে ভারতের উত্তরপ্রদেশ সরকার একটি অধ্যাদেশ পাশ করেছে। যে ধরনের আইনি উদ্যোগ ভারতে এই প্রথম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাঁর ভাষায় হিন্দু মেয়েদের ইজ্জত নিয়ে অন্য ধর্মের কেউ খেললে তাদের অন্তিম যাত্রার ব্যবস্থা করা হবে। তার সেই হুমকির কয়েকদিনের মধ্যেই এই অধ্যাদেশটি জারি করা হলো। বিস্তারিত জানতে আমি কথা বলি দিল্লিতে বিবিসির শুভজ্যোতি ঘোষের সঙ্গে। তার কাছে আমি জানতে চেয়েছিলাম জরুরি ভিত্তিতে আনা এই অধ্যাদেশে কি বলা হয়েছে। মোয়াজ্জেম, এই অর্ডিন্যান্সটাকে লাভ জিহাদ বিরোধী অর্ডিন্যান্স বলেই বর্ণনা করা হচ্ছে, যদিও লাভ জিহাদ শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি। কিন্তু আমরা জানি লাভ জিহাদ বিজেপি এবং ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এই শব্দটাই ব্যবহার করে থাকে যখন কোনো হিন্দু মেয়ে মুসলিম ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। তারা এভাবেই সেটাকে বর্ণনা করেন এই শব্দবন্ধ দিয়েই। এবং এই অর্ডিন্যান্সের উদ্দেশ্যটাও কিন্তু এই ধরনের আন্তধর্মীয় বিয়ে ঠেকানো। উত্তরপ্রদেশ বিধিবদ্ধ ধর্ম সম্পরিবর্তন প্রতিশোধ অর্ডিন্যান্স, এটাই পুরোটার নাম বা অধ্যাদেশ, এটাই এই অর্ডিন্যান্সটার পুরো নাম। এবং এখানে বলা হয়েছে যে একটি মেয়ের ধর্ম পরিবর্তনের একমাত্র উদ্দেশ্য নিয়ে যদি কোনো বিয়ে করা হয়, অর্থাৎ বিয়ের
একমাত্র উদ্দেশ্য যদি ধর্ম পরিবর্তন হয়, তাহলে সেই বিয়েটা এই অর্ডিন্যান্স অনুযায়ী শূন্য অর্থাৎ নাল অ্যান্ড ভয়েড হিসেবে বিবেচিত হবে, এবং যারা এই ধরনের ধর্মান্তর করবেন তাদের আর্থিক জরিমানা তো বটেই, তার সঙ্গে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। এবং যদি দেখা যায় যে বলপ্রয়োগ করে প্রতারণা বা নির্যাতনের মাধ্যমে ধর্মান্তরটা করা হয়েছে, তাহলে সেই অপরাধটা জামিনযোগ্য হবে না, এটাও বলা হয়েছে ওই অর্ডিন্যান্সে। তো এই যে সরকার এরকম একটা অর্ডিন্যান্স জারি করলো, এটা নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া সেখানে হচ্ছে? এটা কি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? মজেম, আপনি জানেন যে এর আগেই শুধু উত্তরপ্রদেশ নয়, এছাড়াও হরিয়ানা, মধ্যপ্রদেশ, আসাম, কর্ণাটকের মতো ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য ঘোষণা করেছে যে তারাও কিন্তু লাভ জিহাদের বিরুদ্ধে অর্থাৎ হিন্দু মুসলিম বিবাহের বিরুদ্ধে আইন আনতে চায়। এবং এই রাজ্যগুলো বা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই উদ্যোগকে যথারীতি স্বাগত জানানো হয়েছে। তবে অনেকেই ভারতে কিন্তু বলছেন এটা একটা সংবিধান বিরোধী মুভ, সংবিধান বিরোধী পদক্ষেপ, কারণ ভারতের সংবিধানের আর্টিকেল 21 যে ব্যক্তি স্বাধীনতার অধিকার দেয়, সেটাকে তার এটা চরম লঙ্ঘন বলেও বলা হচ্ছে। এবং আপনি জানেন এই সপ্তাহেই এলাহাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের রায়ে পরিষ্কার বলা হয়েছে যে একটা বিয়েতে যদি প্রাপ্তবয়স্করা জড়িত থাকেন, যদি প্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ে হয়, তাহলে তাদের ধর্ম কি, তারা হিন্দু না মুসলিম, সেটা আদালতের বিচার্য নয়। এটা কিন্তু এলাহাবাদ হাইকোর্ট এই সপ্তাহেই স্পষ্ট করে দিয়েছে। এবং তারপরেই এই যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এই অর্ডিন্যান্সটা আনলো, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সেটাকে ডিফাই করে, সেই হাইকোর্টের রায়ের বক্তব্যটাকে তারা উপেক্ষা করে এই রায়টা এনেছে। এখানে বলি যে বৃন্দা কারাটের মতো অ্যাক্টিভিস্ট এবং আরও বামপন্থী আরও অনেকেই যেটা বলছেন যে 1934-এর নাৎসি জার্মানিতে যেমন এই বিভিন্ন ইহুদি এবং অন্য ধর্মের মধ্যে বিয়ে বা যৌন সম্পর্ক নিষিদ্ধ করে যে ধরনের আইন আনা হয়েছিল, এই অর্ডিন্যান্সটাও সেই ধরনেরই একটা আইন তারা বলছেন। এবং বংশরাজ জৈনের মতো আইনি বিশেষজ্ঞরা এটাও বলছেন যে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 সেটা কিন্তু দুই ধর্মের মধ্যে বিয়ের অনুমতি দেয়। ফলে এই অর্ডিন্যান্সটার যেটা মূল স্পিরিট, মূল ভাবনা, সেটা যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো যেটা এরকম একটা বিতর্কিত একটা বিষয়, সেটা নিয়ে তাহলে এত তড়িঘড়ি করে কেন এই অর্ডিন্যান্স জারি করা হলো? এর পেছনে আসলে রাজনীতিটা কি? দেখুন, উত্তরপ্রদেশ সরকার যে যুক্তিটা দিচ্ছে, এবং সিদ্ধার্থ নাথ সিং উত্তরপ্রদেশের ক্যাবিনেট মিনিস্টার এবং সরকারের মুখপাত্র, তিনি মিডিয়াকে যেটা ব্রিফ করেছেন, তিনি বলছেন যে তারা তাদের রাজ্যে জোর করে ধর্মান্তরণের অন্তত শতাধিক ঘটনা সম্প্রতি রিপোর্টেড হয়েছে, তাদের কানে এসেছে, এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্যই তারা বাধ্য হয়েছেন জরুরি ভিত্তিতে এই অর্ডিন্যান্সটা আনার। কিন্তু এটা হচ্ছে মৌখিক যুক্তি, এর পেছনের রাজনীতিটা অনুমান করা কষ্ট নয়। আমরা জানি যে বহুদিন ধরেই বিজেপির একটা বক্তব্য যে লাভ জিহাদ ঠেকাতে হবে। লাভ জিহাদ অর্থে তারা বলছেন যে হিন্দু মেয়েরা যাতে মুসলিম যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের বিয়ে না করে বা ধর্মান্তরিত না করে, সেটাকেই তারা লাভ জিহাদ বলছেন, এবং সেটা ঠেকানোর কথা বলছেন বহুদিন ধরে। এখন সেটাকে একটা আইনি রূপ দেওয়া হলো। এর আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি প্রকাশ্য জনসভা থেকে হুমকি দিয়েছিলেন যে হিন্দু মেয়েদের ইজ্জত নিয়ে অন্য ধর্মের কেউ খেললে তাদের রাম নাম সতহায় করে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ অন্তিম যাত্রার তাদের ব্যবস্থা করা হবে। ফলে উত্তরপ্রদেশ সরকারের উদ্দেশ্যটা কি, এটা বোঝা স্পষ্ট নয়। এবং আমরা এটাও জানি যে ভারতের একটা বড় অংশে, বিশেষত উত্তর ভারতে, যে হিন্দু পরিবারগুলোর মধ্যে তাদের মেয়ের অন্য ঘরে যাওয়া, অন্য ধর্মে যাওয়ার ব্যাপারে যে আশঙ্কা রয়েছে, হ্যাঁ, সেইটাকেও কাজে লাগানো হচ্ছে এখানে সুকৌশলে, এটা বোঝাই যাচ্ছে। এবং এটাকেই একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এখন বিজেপি সরকার উত্তরপ্রদেশের ব্যবহার করছে, এবং ধারণা করা হচ্ছে যে অন্য বিজেপি সরকারগুলো বিভিন্ন রাজ্যে একই পথ নেবে অচিরেই। দিল্লি থেকে বলছিলেন সহকর্মী শুভজ্যোতি ঘোষ। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে পুলক গুপ্তের কাছে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের হুমকি সত্ত্বেও ফ্রান্স বলছে যে তারা এবছর থেকেই প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরে ডিজিটাল ট্যাক্স আরোপ করবে। বিতর্কিত এই করের জন্য অ্যাপল, অ্যামাজন এবং ফেসবুকের মতো প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে। প্যারিস বলছে এসব প্রতিষ্ঠান যেসব দেশে কাজ করছে এবং মুনাফা পাচ্ছে, সেসব দেশে তারা কর দেয়া থেকে বিরত রয়েছে। এর জবাবে ওয়াশিংটন বিলাসবহুল ফরাসি পণ্যের ওপরে কর আরোপের হুমকি দিয়েছে।
জার্মানিতে বিশ্বায়নের বিরুদ্ধে স্লোগান লেখা একটি গাড়ি রাজধানী বার্লিনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের অফিসের গেটের ভিতরে ঢুকে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে গাড়িটির খুব বেশি ক্ষতি হয়নি, তবে লোহার তৈরি প্রাচীরের সামান্য ক্ষতি হয়েছে। পুলিশ বলছে গাড়ির চালককে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা তারা এখন সেটি খতিয়ে দেখার চেষ্টা করছেন। হংকংয়ের প্রধান নির্বাহী এই শহরটিকে চীনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় গর্ত হিসাবে উল্লেখ করেছেন এবং গত বছরের গণতন্ত্রপন্থী আন্দোলনের পর সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। নীতিমালা বিষয়ক বার্ষিক বিবৃতিতে ক্যারি ল্যাম বলেন, এই বিক্ষোভের ফলে হংকং 1997 সালে চীনা শাসনে ফিরে যাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেছেন তার সরকার এখন সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দুজনেরই করোনা ভাইরাস ধরা পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে নিজের সফরে যাওয়ার জন্য তাদের রুটিন পরীক্ষার সময় গত রাতে এই সংক্রমণ ধরা পড়ে। তাদের সফর বাতিল করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে ইসরায়েলি বিমান দামেস্কের কাছে একটি এলাকার উপরে হামলা চালিয়েছে। আরেকটি হামলা হয়েছে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের কাছে। সিরিয়ান আন্দোলনকারীরা বলছে যে অন্তত 8 জন যোদ্ধা এবং ইরান সমর্থক মিলিশিয়া হামলায় মারা গিয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ভারতে আরও চীনা অ্যাপস নিষিদ্ধ করার ঘটনার নিন্দা জানিয়েছে চীন। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেছেন, ভারত নিরাপত্তা উদ্বেগকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের লঙ্ঘন এবং এটি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেরও ক্ষতি করবে। সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদী কার্যক্রমকে সমর্থন করে পোস্ট দেওয়ার অভিযোগে সিঙ্গাপুর থেকে প্রায় 15 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে খবর দিচ্ছে সিঙ্গাপুরের একটি সংবাদপত্র দ্য স্ট্রেট টাইমস। এর আগে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে সেখানে একজন বাংলাদেশিকেও আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ রাখছিলেন সহকর্মী রাকিব হাসনাত। তিনি এখন ঢাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। রাকিব, এই বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগটা আসলে কি লিখেছিলেন তারা? তাদের পোস্টে কি ছিল তা কর্তৃপক্ষ আসলে জানায়নি। তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে দেশটির দ্য স্ট্রেটস টাইমস পত্রিকা যে খবর দিয়েছে তা হলো যে দেশটিতে কর্মরত 15 জন বাংলাদেশি, মূলত তারা নির্মাণ শ্রমিক, তাদের সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সন্দেহে একজন বাংলাদেশি এই মুহূর্তে আটক আছেন বলে বলা হচ্ছে এবং আহমেদ ফয়সাল নামে ওই বাংলাদেশিকে গত 2রা নভেম্বর আটক করা হয়েছে এমন খবর দিয়েছে পত্রিকাটি। এবং ওই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর তারা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছিল যা সহিংসতাকে ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বলে কর্তৃপক্ষ বলছে। এবং তবে আমি আগেই বলেছি যে এই পোস্টে কী ছিল সেটি কর্তৃপক্ষ বলেনি। এবং আসলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় সেপ্টেম্বরের শেষ দিকে দেশটিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছিল এবং সিঙ্গাপুরে ফ্রান্সের অনুকরণে কোনো হামলা ঠেকাতে তখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সব কিছু মিলেই এই ঘটনাটি ওই প্রতিবেদনে এসছে। এবং আটক বাংলাদেশি যিনি বলছেন যে আহমেদ ফয়সাল, তার সাথে ওই ফ্রান্সের হামলার কোনো সম্পৃক্ততা এখনও সিঙ্গাপুর কর্তৃপক্ষ পায়নি। তবে যেটি বলছেন যে মিস্টার ফয়সাল উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং ধর্মের নামে সশস্ত্র সহিংসতা চালাতে পারেন এমন তথ্য তারা পাচ্ছেন। তো এই যে বলা হচ্ছে 15 জন বাংলাদেশি যাদেরকে ডিপোর্ট করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তারা কি বাংলাদেশে চলে এসেছেন এবং তারা এখন কোথায় আছেন? এটি আসলে চূড়ান্ত করে বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের তরফ থেকে, কোনো কর্তৃপক্ষ বলতে আমি এখানে বোঝাচ্ছি ইমিগ্রেশন, পুলিশ কিংবা সরকারিভাবে যে সমস্ত দপ্তরগুলো এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকেন, অর্থাৎ বিদেশে কোনো অপরাধ বা সন্ত্রাসী কার্যক্রম এই ধরনের বা জঙ্গি তৎপরতা এগুলোর সঙ্গে জড়িত হওয়ার পর সেখানে ধরা পড়লে এবং তারপরে বাংলাদেশে ডিপোর্ট করলে যে সংস্থাগুলো তাদের গ্রহণ করে এবং বা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করে এগুলি সম্পর্কে আসলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হয় না কখনো।
এইবারও তাই হচ্ছে যে যদিও নানান মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে ইতোমধ্যেই বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে, কিন্তু সরকারিভাবে কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষ অথবা এই সমস্ত বিষয়গুলো দেখভাল করা আইন প্রয়োগকারী সংস্থার তরফ থেকে আসলে কোনো তথ্যই দেয়া হচ্ছে না, অথবা তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা কিছু বলতে পারেননি। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সহকর্মী রাকিব হাসনাত। এবারে বিবিসির 100 নারী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এক সফল নারী উদ্যোক্তার গল্প। বাংলাদেশের ফরিদপুর জেলার এক নারী কৃষক এমন এক কৃষিপণ্য উৎপাদন করে তাক লাগানো সাফল্য পেয়েছেন যা শুধু অভিনবই নয়, অভূতপূর্বও বটে। তিনি মূলত উৎপাদন করেন পেঁয়াজের বীজ। কেবল এবছরই তিনি 200 মনের বেশি পেঁয়াজের বীজ বিক্রি করেছেন, যার অর্থমূল্য প্রায় 4 কোটি টাকা। বাংলাদেশের প্রায় সর্বত্র তার বীজ ব্যবহার করেই এখন পেঁয়াজ চাষ করা হচ্ছে। তার কাহিনী শুনুন মুন্নি আক্তারের কাছে। বুধবার দুপুরে যখন মুঠোফোনে শাহিদা বেগমের সাথে কথা হচ্ছিল, তখন তার বাড়িতে চলছিল পেঁয়াজ লাগানোর তোড়জোড়। শাহিদা বেগম ফরিদপুরের গোবিন্দপুর গ্রামের একজন নারী কৃষক, যিনি পেঁয়াজের বীজ উৎপাদন করেন। তিনি বলেন, এবছর এরই মধ্যে বীজ উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে। বাছাই করার পর পেঁয়াজের বাল্ব জমিতে লাগাতে মাঠে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কাজ করছে 12 জন শ্রমিক। তাদের দুপুরের খাবার প্রস্তুতিতেই ব্যস্ত সময় পার করছেন তিনি। আর সেই সাথে পেঁয়াজ লাগানো এবং তা থেকে বীজ উৎপাদন প্রক্রিয়ার তদারকি তো আছেই। এই সময় আমাদের সিজন পেঁয়াজ লাগানোর সিজন, এটা নভেম্বর ডিসেম্বর আমরা পেঁয়াজ লাগাই। এই সময় অনেক লেবার থাকে, অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। পেঁয়াজের বীজের অনেক যত্ন করতে হয়। এখন লাগাবে, 2 দিন পর সেচ দিবে, তারপরে আপনি নিরাবে, আগাছা মুক্ত করবে, পরিষ্কার করবে। 12 মাসই লেবার থাকে। শাহিদা বেগম বলেন, কৃষক পরিবারের বউ হওয়ার কারণে আগে থেকেই নানা কৃষিকাজের সাথে পরিচয় ছিল তার। তবে 2004 সালে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার সময় শখ করে প্রথম 20 শতক জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করেছিলেন তিনি। সে বছর মাত্র 2 মণ বীজ উৎপাদিত হয়েছিল। সেগুলো বিক্রি করে পেয়েছিলেন 80,000 টাকা। পরের বছর আরও বেশি পরিমাণ জমিতে পেঁয়াজের চাষ করতে শুরু করেন তিনি। এরপর আর থেমে থাকেননি। শাহিদা বেগম জানান, চলতি বছর 30 একর জমিতে পেঁয়াজের বীজের চাষ করেছিলেন আর ঘরে তুলেছিলেন 200 মণ বীজ। তখন আমি 20 শতাংশ জমিতে পেঁয়াজ লাগানো শুরু করি। বছরে আমি 2 মণ বীজ পাওয়ার থেকে আমি পরের বছরে আবার করি একটু বাড়াইলাম। বাড়ানোর পরে আমি 13 মণ বীজ পাইলাম। 13 মণ বীজ পাওয়ার থেকে এখন আমি বিক্রি করে দেখলাম যে আমি ভালোই লাভবান। এইভাবে আমি আমার ওঠা। সারা বাংলাদেশ থেকে আমাদের বীজ নিয়ে আয়। আমাদের এই বীজে কোনো ঝামেলা নাই, মানে আমাদের নিজের প্রোডাক্ট, নিজের ক্ষেতের, এর মধ্যে কোনো ভেজাল নাই। এই বছরে আমার 200 মণ বীজ ছিল, আমি পরে লাস্ট দিতে পারিনি। অনেকেই ফিরে গেছে আমার বাসার থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর পেঁয়াজের বীজের চাহিদা বেশি থাকার কারণে দাম ছিল বেশ চড়া। প্রতি কেজি বীজ বিক্রি হয়েছে 5 থেকে 6,000 টাকা দরে। সে হিসেবে শাহিদা বেগম প্রায় 4 কোটি টাকার বেশি বীজ বিক্রি করেছেন। ফরিদপুরের নগরকান্দা এলাকার পুরাপাড়া বাজারের বীজ ব্যবসায়ী মিজানুর রহমান জানান, বীজের মান ভালো হওয়ার কারণে খান সিডস থেকে 500 কেজির মতো বীজ কিনেছিলেন তিনি। মিস্টার রহমান বলেন, এই বীজ থেকে চারা গজানোর হার বেশি থাকে বলে স্থানীয় কৃষকদের মধ্যে চাহিদা রয়েছে প্রচুর। খান বীজ ভান্ডার থেকে আমরা পেঁয়াজের বীজ নেই এবং বিক্রি করতেছি বিগত কয়েক বছর ধরে। গুণগত মান ভালো, এত বছর ভালো পাইছি। আমার বাজার তো চাহিদা ভালো, অনেক চাহিদা। আমি অনেক বীজ বিক্রি করছি ওনার কাছে। আমি এই বছরও ওনার কাছে প্রায় 1/2 টন গেছিলাম, 1/2 টন। ফরিদপুর জেলায় পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে সেরা চাষি হিসেবে পুরস্কারও পেয়েছেন শাহিদা বেগম। বর্তমানে উৎপাদন করছেন তাহিরপুর, সুপার কিং, সুখসাগর এবং নাসির কিং নামে পেঁয়াজের বীজ। এছাড়া হাইব্রিড পেঁয়াজের বীজও উৎপাদন করছেন তিনি। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, বাংলাদেশে পেঁয়াজের বীজের যে চাহিদা থাকে তার 60 থেকে 70% এককভাবে আসে ফরিদপুর জেলা থেকে, আর সেখানে খান সিডস একটি উল্লেখযোগ্য নাম। বলা হয়ে থাকে যে আমাদের যে বীজের চাহিদা প্রায় 60 থেকে 70% ফরিদপুর থেকে পূরণ হয়। সেই হিসাবে গত বছরের পরিসংখ্যান যদি আমি বলি, 1415 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করা হয়েছিল, যদিও তার আগের বছর প্রায় 1500 হেক্টর ছিল। অর্থাৎ 1500 থেকে 2000 হেক্টরের মধ্যে পেঁয়াজের বীজ ফরিদপুর আবাদ হয়।
বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে ফরিদপুরের অবস্থান দ্বিতীয়। আর বর্তমানে বীজ উৎপাদনের জন্য যে পেঁয়াজ লাগানো হচ্ছে তার ফলন আসবে আগামী এপ্রিল-মে মাসে। ঢাকা থেকে মুন্নি আক্তার। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী ফয়সল তিতুমির এবং আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক মাধ্যমে আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সল তিতুমির। স্কুলে নতুন শিক্ষা বছরে সব ভর্তি পরীক্ষা হবে লটারির মাধ্যমে। এই খবরটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছে। আজ শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানানোর পর থেকে সেটি ব্যাপক শেয়ার হতে দেখা যাচ্ছে। বিশেষ করে এ নিয়ে ট্রলি অবশ্য বেশি চোখে পড়ছে। যেরকম বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচে ইশরাত বিনতে শরীফের মন্তব্য, লটারির ভাগ্য আমার এমন খারাপ যে 100 জন স্টুডেন্ট থাকলে আমার রোল 100ই হতো। তামিম ইসলাম লিখেছেন, ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো লটারিতে নেওয়া যায় না। অন্যদিকে আলহাজ নামে একজনের মন্তব্য, লটারিতে বিসিএস ক্যাডার নির্বাচন চাই। বোঝা যাচ্ছে মজা করে বলেছেন তিনি। তবে ট্রোল ছাড়াও কিন্তু সিরিয়াস মন্তব্য করছেন অনেকেই। যেরকম রাজন কুমার সাহা লিখেছেন, শিক্ষা ব্যবস্থা লটারির মতো, ব্যবসা বাণিজ্য করে শিক্ষা প্রতিষ্ঠান শেষ। আর মোর্শেদ আলম বলছেন, লটারি ছাড়া অন্য কোনো ব্যবস্থা কি নাই যাতে কিছুটা হলেও মেধার মূল্যায়ন হয়? খন্দকার মুমিন যেমন বলছেন, যারা ভালো স্কুলে ভর্তির জন্য দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করছে তাদের অনেকেই আশাহত হবে। হয়তো প্রস্তুতি ভালো ছিল কিন্তু লটারিতে নাম উঠল না, এমন ছাত্রছাত্রীদের কি হবে? আর ফারজানা আফরিন লাকির মন্তব্য, এইসব ফালতু কিছু নিয়মের কারণে স্টুডেন্ট এবং তাদের বাবা মাদের ভোগান্তির শিকার হতে হয়। এখন শিক্ষা নিয়েও দুর্নীতি চলছে। ক্লাসের স্যারদের কাছে প্রাইভেট না পড়লে দেখা যায় পরীক্ষার খাতায় নাম্বার কমিয়ে দেওয়া হয়। কোথায় যাব আমরা বলতে পারেন? আগে মনে করতাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা এখন বইয়ের মধ্যে সীমাবদ্ধ বাক্য। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়টি আজও আলোচনায়। বিশেষ করে কোভ্যাক্স সুবিধায় বাংলাদেশ প্রায় 7 কোটি ডোজ করোনা ভ্যাকসিন পাবে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক ব্রিফিংয়ে এই কথা জানায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি আসার পর সেগুলো শেয়ার করে নানান মতামত জানাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। এ নিয়ে কামরুজ্জামান টিপু লিখেছেন, আমরা আমদানি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, উৎপাদন বিদেশিরা করবে। আর ফজলুল হক লিখেছেন, সাউন্ডস গুড, অর্থাৎ এই খবরে তিনি আশা দেখতে পাচ্ছেন। মাইন হোসেন লিখেছেন, 7 কোটি তো আমাদের মন্ত্রী নেতাদেরই লাগবে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত, এই খবরটিও কিন্তু আছে আলোচনায়। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন এলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স বিশ্বের শীর্ষ ধনীদের যে তালিকা তৈরি করেছে তাতে শীর্ষস্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এই খবরটিও আছে আলোচনায়। ঠিক তাই নীলা, অনেক মজার মন্তব্য কিন্তু দেখা যাচ্ছে বিবিসি বাংলার ফেসবুক পাতায়। যেরকম মিলাদ আহমেদ লিখেছেন, 2020 সাল সেহেতু মাস্কে তো হিট হবে, সময় এখন মাস্কের। আর আরেফিন হৃদয়ের মন্তব্য, উনি কি মাস্কের ব্যবসা করতেন? ইমরান বলছেন, তার অসাধারণ সব কাজের জন্যই এই সফলতা। আর জেডি জনি নামের একজন লিখেছেন, শীর্ষ ধনী যে কেউ হতে পারে কিন্তু কেউই বিল গেটসের মতো দানশীল হতে পারবে না। কুন্তল দাস লিখেছেন, খুব তাড়াতাড়ি উনি জেফ বেজোসের জায়গা দখল করে প্রথম হয়ে যাবেন, আমি নিশ্চিত তিনি পারবেন। আর মোহাম্মদ জালাল হোসেনের মন্তব্য, আজব এই দুনিয়া, ধনীদের তালিকা তৈরি হয়, গরিবের তালিকা তৈরি হয় না। এদিকে স্কটল্যান্ডের একটি খবরও কিন্তু আজ ফেসবুক ও টুইটারে বেশ ট্রেন্ড করছে তিতুমির। স্যানিটারি ন্যাপকিন সহ পিরিয়ডের বিভিন্ন পণ্য প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে দেওয়া হবে স্কটল্যান্ডে। এই সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে সেখানে। এ ধরনের উদ্যোগ কিন্তু বিশ্বে এই প্রথম এবং সেটা নিয়ে স্কটল্যান্ডের প্রশংসা করে মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যেরকম হাসান মোস্তফা লিখেছেন, দেশটা যেমন সুন্দর দেশের সিস্টেমও তেমন সুন্দর। আয়শা আক্তারের মন্তব্য, আর আমাদের দেশে প্রতিবাদ করে ভ্যাট কমানো লাগে। রকিবুল মোল্লা লিখেছেন, বাংলাদেশের স্যানিটারি ন্যাপকিনের দামের প্রতি নজর দেওয়া উচিত, কেননা অতি অত্যাবশ্যকীয় একটি পণ্যের মাত্রাতিরিক্ত দামের ফলে অনেকেই স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না। ফলে অস্বাস্থ্যকরভাবে নারীরা অন্যান্য জিনিস ব্যবহার করেন, যা রীতিমতো স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয়। অনেকটা একই ধরনের মন্তব্য কিন্তু করেছেন নীলা আফ্রিদি ইসলাম। তিনি বলছেন, বাংলাদেশে এটাই সহজলভ্য করা একান্তই প্রয়োজন, বিনামূল্যে না হোক স্বল্প মূল্যে করা দরকার, সবার ক্রয় ক্ষমতার ভিতরে রাখলে ভালো হয়। তো এইসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শুনছিলেন সহকর্মী ফয়সল তিতুমির এবং আফরোজা নীলার কাছে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ সেদেশের টিগ্রে অঞ্চলে যে লড়াই চলছে তা থামানোর আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের সরকার এই প্রথম হিন্দু এবং মুসলিমদের মধ্যে আন্তধর্মীয় বিয়ে ঠেকাতে বিতর্কিত এক অধ্যাদেশ জারি করেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 আর ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন। Services are at bbcworldservice.com.